ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম ভাগের একাদশ খণ্ডের প্রথম পরিচ্ছেদ থেকে পাঠ। অনুগ্রহ করে পুরোটা মন দিয়ে শুনবেন। যদি ভালো লাগে একটি লাইক করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন। কমেন্টে মতামত অবশ্যই জানাবেন এবং এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে ভিডিও বেরোনো মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ধন্যবাদ। শুরু করছি একাদশ খণ্ডের প্রথম পরিচ্ছেদ। একাদশ খণ্ড ঠাকুর শ্রী রামকৃষ্ণের পণ্ডিত দর্শন। প্রথম পরিচ্ছেদ ঈশানের বাড়িতে শুভাগমন। আজ রথযাত্রা, বুধবার 25শে জুন 1884, আষাঢ় শুক্লা দ্বিতীয়া, চতুস্ত্রিয়ং শতবর্ষ অতীত হইল। সকালে ঠাকুর রামকৃষ্ণ কলকাতায় ঈশানের বাড়ি নিমন্ত্রণে আসিয়াছেন। ঠনঠনিয়ায় ঈশানের ভদ্রাসন বাটি আসিয়া ঠাকুর শুনিলেন যে পণ্ডিত শশধর অনতিদূরে কলেজ স্ট্রিটে চাটুর্যদের বাড়ি রইয়াছেন। পণ্ডিতকে দেখিবার তার ভারী ইচ্ছা। বৈকালে পণ্ডিতের বাড়ি যাইবেন স্থির হইল। বেলা প্রায় 10টা। শ্রীরামকৃষ্ণ ঈশানের নিচের বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। ঈশানের পরিচিত ভাটপাড়ার দু একটি ব্রাহ্মণ, তাদের মধ্যে একজন ভাগবতের পণ্ডিত, ঠাকুরের সঙ্গে হাজরা ও আরও দু একটি ভক্ত আসিয়াছেন। শ্রীশ প্রভৃতি ঈশানের ছেলেরাও উপস্থিত। একজন ভক্ত শক্তির উপাসক আসিয়াছেন, কপালে সিঁদুরের ফোঁটা। ঠাকুর আনন্দময় সিঁদুরের টিপ দেখিয়া হাসিতে হাসিতে বলিলেন, উনি তো মার্কা মারা। কিছুক্ষণ পরে নরেন্দ্র ও মাস্টার তাহাদের কলিকাতা বাটি হইতে আসিলেন। তাহারা ঠাকুরকে প্রণাম করিয়া তাহার কাছে উপবিষ্ট হইলেন। ঠাকুর মাস্টারকে বলিয়াছিলেন, আমি অমুক দিন ঈশানের বাড়ি যাইতেছি, তুমিও যাইবে ও নরেন্দ্রকে সঙ্গে করিয়া আনিবে। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, সেদিন তোমার বাড়ি যাচ্ছিলাম, তোমার আড্ডাটা কোন ঠিকানায়? মাস্টার, আজ্ঞা, এখন শ্যামপুকুর তেলিপাড়া স্কুলের কাছে। শ্রীরামকৃষ্ণ, আজ স্কুলে যাও নাই? মাস্টার, আজ্ঞা, আজ রথের ছুটি। নরেন্দ্রর পিতৃবিয়োগের পর বাড়িতে অত্যন্ত কষ্ট। তিনি পিতার জ্যেষ্ঠ পুত্র, ছোট ছোট ভাই ভগিনী আছে। পিতা উকিল ছিলেন, কিছু রাখিয়া যাইতে পারেন নাই। সংসার প্রতিপালনের জন্য নরেন্দ্র কাজকর্ম চেষ্টা করিতেছেন। ঠাকুর নরেন্দ্রর কর্মের জন্যে ঈশান প্রভৃতি ভক্তদের বলিয়া রাখিয়াছেন। ঈশান কন্ট্রোলার জেলার অফিসে কর্মচারীদিগের একজন অধ্যক্ষ ছিলেন। নরেন্দ্রের বাড়ির কথা শুনিয়া ঠাকুর সর্বদা চিন্তিত থাকেন। শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, আমি ঈশানকে তোর কথা বলেছি। ঈশান ওখানে অর্থাৎ দক্ষিণেশ্বরের কালী মন্দিরে একদিন ছিল কি না তাই বলেছিলাম। তার অনেকের সঙ্গে আলাপ আছে। ঈশান ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। সেই উপলক্ষে কতগুলি বন্ধুদের নিমন্ত্রণ করিয়াছেন। গান হইবে, পাখোয়াজ, বাঁয়া, তবলা ও তানপুরার আয়োজন হইয়াছে। বাড়ির একজন একটি পাত্র করিয়া পাখোয়াজের জন্যে ময়দা আনিয়া দিল। বেলা 11টা হইবে। ঈশানের ইচ্ছে নরেন্দ্র গান করেন। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, এখনও ময়দা? তবে বুঝি খাবার অনেক দেরি? ঈশান সহাস্যে, আজ্ঞে না, তত দেরি নাই। ভক্তেরা তখন কেউ কেউ হাসিতেছেন। ভাগবতের পণ্ডিতও হাসিয়া একটি উদ্ভট শ্লোক বলিতেছেন। শ্লোকের আবৃত্তির পর পণ্ডিত ব্যাখ্যা করিতেছেন, দর্শনাদি শাস্ত্র অপেক্ষা কাব্য মনোহর। তখন বেদান্ত, সাংখ্য, ন্যায়, পাতাঞ্জল এইসব দর্শন শুষ্ক বোধ হয়। কাব্য অপেক্ষা গীত মনোহর। সঙ্গীতে পাষাণহৃদয় লোকও গলে যায়। কিন্তু যদিও গীতের এত আকর্ষণ, যদি সুন্দরী নারী কাজ দিয়ে চলে যায়, কাব্যও পড়ে থাকে, গীত পর্যন্ত ভালো লাগে না। সব মন ওই নারীর দিকে চলে যায়। আবার যখন বুভুক্ষু হয়, ক্ষুধা পায়, কাব্য, গীত, নারী কিছুই ভালো লাগে না। অন্য চিন্তা চমৎকারা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ইনি রসিক। পাখোয়াজ বাঁধা হইল। নরেন্দ্র গান গাইতেছেন। গান একটু আরম্ভ হইতে না হইতেই ঠাকুর উপরের বৈঠকখানা ঘরে
বিশ্রাম করিবার জন্য চলিয়া আসিলেন। সঙ্গে মাস্টার ও শ্রীশ। বৈঠকখানা ঘর রাস্তার উপর। ঈশানের শ্বশুর স্বর্গীয় ক্ষেত্রনাথ চাটুর্যে মহাশয় এই বৈঠকখানা ঘর করিয়াছেন। মাস্টার শ্রীশের পরিচয় দিলেন, বললেন ইনি পণ্ডিত ও অতিশয় শান্ত প্রকৃতি। শিশুকাল হইতে ইনি আমার সঙ্গে বরাবর পড়িয়াছিলেন। ইনি ওকালতি করেন। শ্রীরামকৃষ্ণ বললেন, এরকম লোকের উকিল হওয়া মাস্টার, ভুলে ও পথে যাওয়া হয়েছে। শ্রীরামকৃষ্ণ বললেন, আমি গণেশ উকিলকে দেখেছি ওখানে, অর্থাৎ দক্ষিণেশ্বর কালীবাটিতে বাবুদের সঙ্গে মাঝে মাঝে যায়, পান্নাও যায়। সুন্দর নয়, তবে গান ভালো। আমায় কিন্তু বড় মানে, সরল। শ্রীশের প্রতি, আপনি কি সার মনে করেছ? শ্রীশ, ঈশ্বর আছেন আর তিনিই সব করছেন, তবে তার গুণ অ্যাট্রিবিউটস আমরা যা ধারণা করি তা ঠিক নয়। মানুষ তার বিষয় কি ধারণা করবে? অনন্ত কাণ্ড। শ্রীরামকৃষ্ণ বললেন, বাগানে কত গাছ, কত ডাল, এসব হিসেবে তোমার কাজ কি? তুমি বাগানে আম খেতে এসেছো, আম খেয়ে যাও। তাতে ভক্তি প্রেম হবার জন্যেই মানুষ জন্ম। তুমি আম খেয়ে চলে যাও। তুমি মদ খেতে এসেছো, সুঁড়ির দোকানে কত মন মদ, এ খপ্পরে তোমার কাজ কি? এক গেলাস হলেই তোমার হয়ে যায়। তোমার অনন্ত কাণ্ড জানবার কি দরকার? তার গুণ কোটি বৎসর বিচার করলেও কিছুই জানতে পারবে না। ঠাকুর একটু চুপ করিয়া আছেন, আবার কথা কইতেছেন। ভাটপাড়ার একটি ব্রাহ্মণও বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, সংসারে কিছুই নাই। এর অর্থাৎ ঈশানের সংসার ভালো, তাই তা না হলে যদি ছেলেরা রাঁড়খোর, গাঁজাখোর, মাতাল, অবাধ্য এসব হতো, কষ্টের অ্যাক্সেস হতো। সকলের ঈশ্বরের দিকে মন, বিদ্যার সংসার, এরূপ প্রায় দেখা যায় না। এরূপ দু চারটে বাড়ি দেখলাম। কেবল ঝগড়া, কোঁদল, হিংসা, তারপর রোগ, শোক, দারিদ্র। দেখে বললাম, মা, এই বেলা মোর ফিরিয়ে দাও। দেখো না নরেন্দ্র কি মুশকিলেই পড়েছে। বাপ মারা গেছে, বাড়িতে খেতে পাচ্ছে না, কাজকর্মের এত চেষ্টা করছি, জুটছে না, এখন কি করে বেড়াচ্ছে দেখো। মাস্টার, তুমি আগে অত যেতে, এখন তত যাও না কেন? বুঝি পরিবারের সঙ্গে বেশি ভাব হয়েছে? তার দোষই বা কি? চারদিকে কামিনী কাঞ্চন। তাই বলি, মা, যদি কখনো শরীর ধারণ হয় যেন সংসারই করো না। ভাটপাড়া ব্রাহ্মণ বলিলেন, কি গৃহস্থ ধর্মের সুখ্যাতি আছে? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, কিন্তু বড় কঠিন। ঠাকুর অন্য কথা পাড়িতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আমরা কি অন্যায় করলাম? ওরা গাচ্ছে, নরেন্দ্র গাচ্ছে, আর আমরা সব পালিয়ে এলাম। প্রথম পরিচ্ছেদ এখানেই শেষ হলো। নমস্কার।